সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই ফাগুনের অগ্নিঝরার শুভেচ্ছা। আজ শনিবার 15 ফেব্রুয়ারি 2014। বরাবরের মতোই কক্সবাজার জেলা থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক পত্রিকা সমূহের সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠানে ভয়েস মেরিনা থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি দিলওয়ার চৌধুরী। আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন উখিয়া উপজেলার ডিগ্রি কলেজ, উখিয়ার একমাত্র ডিগ্রি কলেজ এর অধ্যাপক এবং কক্সবাজার দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক অজিত দাস। জনাব অজিত দাস, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আজকে আমাদের হাতে 13টি পত্রিকা ইতিমধ্যে এসে পৌঁছেছে। প্রথমে আমরা সংবাদ শিরোনামগুলো একবার দেখে নিই। দৈনিক কক্সবাজার, সৈকতে ভালোবাসার ঢেউ, জমে উঠেছে জেলা আইনজীবী সমিতির নির্বাচন, নিজের ভাতিজাকে প্রার্থী ঘোষণা, বিএনপি থেকে বহিষ্কার সাবেক সাংসদ আলমগীর ফরিদ, আমেরিকা ভুল করছে বলেছেন মহিন। দৈনিক সমুদ্র কণ্ঠ, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে পর্যটকদের ভিড়ে কক্সবাজার ও সেন্ট মার্টিন সরগরম। ফলো আপ মহেশখালী উপজেলা নির্বাচন, দলীয় সিদ্ধান্ত না মেনে ভাতিজাকে প্রার্থী করায় সাবেক এমপি আলমগীর ফরিদ বিএনপি থেকে বহিষ্কার। উপজেলায় নির্বাচনে বিএনপি জামায়াত দ্বন্দ্ব বাড়ছে। অবৈধ রোহিঙ্গাদের সংখ্যা নির্ণয়ের উদ্যোগ। দৈনিক আজকের দেশ বিদেশ, ভাতিজা হাবিবুল্লাহ সহ বিএনপি থেকে বহিষ্কার হলেন আলমগীর ফরিদ, সৈকতে ভালোবাসা রকম শেষ, রোহিঙ্গাদের সংখ্যা নির্ণয় করবে সরকার। দৈনিক দৈনন্দিন, লক্ষাধিক পর্যটকে মুখর কক্সবাজার, সাবেক সাংসদ আলমগীর ফরিদ বহিষ্কার। পেকুয়ায় বোমা বানাতে গিয়ে হাতের কবজি গেল শিবির কর্মীর। প্রফেসর অজিত দাস, আমরা দেখতে পাচ্ছি আজকে প্রায় অধিকাংশ পত্রিকার অন্যতম প্রধান শিরোনাম হচ্ছে, আপনি জানেন গতকাল 14 ফেব্রুয়ারি গেছে, বিশ্ব ভালোবাসা দিবস উদযাপিত হয়েছে এবং বিশ্ব ভালোবাসা দিবসের বাংলাদেশের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু ছিল আমাদের এই কক্সবাজারের সমুদ্র সৈকত। তো দেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে অনেক পরিবার এসছে, অনেক তরুণ তরুণী এসছে, বিভিন্ন বয়সের মানুষজন এখানে এসে তাদের সেই হৃদয়ের স্পন্দনের কথা, সেই উন্মাদনার কথা, সেই উচ্ছ্বাসের কথা, সেই সম্মিলন তারা এখানে ঘটিয়েছে। স্বাভাবিকভাবেই আমাদের এই পর্যটন শহর কক্সবাজারের যে পর্যটন নগরী হিসেবে অভিহিত হয়েছে, সেই পর্যটন শহরের আবহাওয়া নতুন ভালোবাসা দিবসের নতুন প্রাণের স্পন্দনে স্পন্দিত হয়েছে। আপনার কেমন মনে হচ্ছে এই বিষয়টাকে? ধন্যবাদ প্রফেসর দেলোয়ার সাহেব, এবং আমি শুভেচ্ছা জানাচ্ছি ভয়েস মেরিনার সুধী দর্শক মণ্ডলীদের। গতকালকেই বিশ্ব ভালোবাসা দিবস উদযাপিত হয়েছে। আপনি জানেন নামটির মধ্যেই একটি রোমান্টিকতা আছে। সারা বিশ্বে এই দিবসটি পালিত হয়েছে। এটি আসলে ইটালির রোম নগরে ভ্যালেন্টাইন নামক এক মহিলার প্রেমের যে মাধুর্য, সেটিকে কেন্দ্র করে এটি রচিত হয়েছে। প্রেমের উপর একটি কবিতা রচনা করতে গিয়ে ইংরেজ কবি জন ডন তিনি বলছেন, ফর গড সেক হোল্ড ইউর টাং লেট মি লাভ, অর্থাৎ তোমরা সবাই চুপ করো, আমাকে ভালোবাসতে দাও। আবার রবীন্দ্রনাথের যে কবিতায় এবং বিভিন্ন উপন্যাসে শেষের কবিতায় অমিত এবং লাবণীর যে প্রেম, সেটি আমাদেরকে রোমাঞ্চিত করে। সেই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশের যে দিনটি এসছে, সেটি কিন্তু করেছিলেন জাইদাদিনের সম্পাদক শফিক রেহমান, প্রথম চালু করেছেন। আজকে সেটির দিকটি আমরা দেখতে পেরেছি সারা বাংলাদেশে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীরা এবং বিশেষ করে নবদম্পতিরা এবং ভালোবাসা দিবসটি পালন করতে গিয়ে অনেক
কেউ স্টিকার দিয়েছে, কেউ ফুল দিয়েছে, কেউ ভিডিও কার্ড দিয়েছে, বিভিন্ন কিছু দিয়েছে। কিন্তু তার বিপরীত একটা জিনিস আমরা দেখেছি, আপনি খেয়াল করলে দেখবেন সিলেটে লুঙ্গি মিছিল হয়েছে। লুঙ্গি মিছিল হয়ে তরুণরা বলছে যে এই ভালোবাসা দিবস পালন করে আমাদের বন্ধুদের প্রেমে ব্যস্ত রেখে আমাদের কাছ থেকে দূরে সরিয়ে দিয়ে। আবার রাজশাহীতে আমরা দেখেছি যে চিরকুমার সংঘ নামে একদল তরুণ তারা করছে গেঞ্জি গাইয়ে দিয়ে বলছে যে ভালোবাসা কখনো আমাদের জীবনকে শানিত করতে পারে না, তাই এই ভালোবাসা দিবস আমরা মানতে পারি না। যাই হোক, এরা সংখ্যা লঘু এদের যে দাবি, কিন্তু সংখ্যা গরিষ্ঠ জনগণ ভালোবাসা দিবসটি পালন করেছে অনন্য সাধারণভাবে। বাংলা সাহিত্যে কিন্তু 3টি শব্দ আছে, একটি স্নেহ, একটি ভালোবাসা, একটি প্রেম। স্নেহটার মধ্যে স্বার্থ থাকে, ভালোবাসার মধ্যেও স্বার্থ থাকে, প্রেমটার মধ্যে কিন্তু স্বার্থ থাকে না। যে প্রেম সৃষ্টিকর্তাকে দেওয়া হয়, যে প্রেম ঈশ্বরকে দেওয়া হয়, যে প্রেম রব্বুল আলামিনকে দেওয়া হয়, সেই প্রেমটা কিন্তু অত্যন্ত পবিত্র। আমরা কিন্তু সেই প্রেমের কথা বলছি, আমরা বলছি ভালোবাসার কথা। আজকে এই ভালোবাসায় পার্থিব জগতের চাওয়া পাওয়া থাকে। তাই আজকে আমরা কক্সবাজারে যে অবস্থা দেখেছি, যে মানে সমুদ্র সৈকতে এবং হোটেলগুলোতে, বিভিন্ন আঙ্গিনায়, বিভিন্ন বার্মেজ মার্কেটগুলোতে সবাই দেখেছে ফুল হাতে একে অপরকে দিচ্ছে, অপরকে ফুলের পাপড়ি ছিড়িয়ে দিচ্ছে। তো এটি দেখে মনে হয়েছে বিগত 3 মাসের যে আন্দোলন সংগ্রাম এবং এর পরে আরো যে আন্দোলন সংগ্রাম, সেই সংগ্রামকে যেন একবারে ম্লান করে দিয়েছে। তো আজকে এই ভালোবাসা দিবসে এর যে অনুষ্ঠান হয়েছে, তরুণ তরুণীরা, প্রবীণরা এবং দম্পতিরা যেভাবে সুখে আনন্দে মেতে উঠেছে, এটি যেন বাংলাদেশে চিরবহমান থাকে। তাহলে এখানে এটার একটা মাহাত্ম্য, এটার একটা প্রভাব আপনি কি মনে করেন আমি জানি না। আমাদের যে সমাজ ব্যবস্থায় আমাদের মানুষের যে ভ্রাতৃত্ববোধ, যে আন্তরিকতা, এটা আমরা কোনো ধরনের বিরোধে বা সংগ্রাম অবশ্যই প্রয়োজন আছে, দেশের জন্য, সমাজের উন্নয়নের জন্য সংগ্রামের প্রয়োজন আছে। কিন্তু সেক্ষেত্রে যদি আমরা কোনো ধরনের বিরোধ, কোনো ধরনের দ্বন্দ্ব, কোনো ধরনের বিদ্বেষ, কোনো ধরনের হিংসা, ঈর্ষা, এই বিষয়গুলোকে যদি আমরা বিসর্জন দিয়ে প্রেম এবং ভালোবাসা দিয়ে সহমর্মিতা, নির্মমতা নয় আন্তরিকতা, হ্যাঁ, সেটাকে যদি গ্রহণ করতে পারে, সেটাকে যদি জয় করতে পারে, অর্জন করতে পারে, এটাই আমাদের জন্য অত্যন্ত ইতিবাচক দিক হবে। তাহলে এই ভালোবাসা দিবস পালনটা যথার্থ হতে পারে। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস দেখছি, আমাদের বিশেষ করে অঞ্চলে, বিশেষ করে কক্সবাজার জেলায় অত্যন্ত আমরা এখানকার অধিবাসীরা এই ব্যাপারে খুবই ভুক্তভোগী বলা চলে। রোহিঙ্গা একটা সমস্যা, দীর্ঘদিন ধরে এই সমস্যাটা আমাদের মাঝে হচ্ছে। এখন সম্প্রতি আজকের পত্রপত্রিকা বেশ কয়েকটি পত্রিকা আসছে, অবৈধ রোহিঙ্গাদের সংখ্যা নির্ণয়ের একটা উদ্যোগ সরকার গ্রহণ করেছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আসলে টেকনাফ এবং মুখিয়া বিশেষ করে রোহিঙ্গাদের বসতি স্থাপনে শরণার্থী ক্যাম্পগুলোর কারণে একেবারে খুব বেশি ক্রাউডে হয়ে গেছে এবং এখানে জনজীবন বলা যায় অনেকটা বিপর্যস্ত। এবং সেখানে বিভিন্ন দেশের এসে এদেরকে যেভাবে সাহায্য সহযোগিতা করছে, এতে মনে হয়েছে যে রোহিঙ্গারা এই দেশ থেকে যাবে না এবং এতে আরো তারা বিভিন্ন উৎসাহিত হচ্ছে, প্রশ্রয় পাচ্ছে। এবং দেখা যায় মিয়ানমার সরকার রোহিঙ্গাদের উপর অত্যাচার করছে এবং সাম্প্রদায়িকভাবে তাদের উপর নির্মমতা চালাচ্ছে। তারা আসতেও বাধ্য হচ্ছে যে বাংলাদেশ সরকার মানবিক কারণে রোহিঙ্গাদের এখানে আসতে দেওয়ার সুযোগ করে দিয়েছে। কিন্তু এই শরণার্থী বেশে রোহিঙ্গারা আসতে গিয়ে আরো অনেক সেইখানকার মুসলমান রোহিঙ্গারা নির্বিচারে কিন্তু বাংলাদেশে প্রবেশ করছে। এটি আমাদের জন্য খুব একটি কঠিন অবস্থায় পড়ে গেছে। যেমন সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশ, পটিয়া এবং চকরিয়া, মহেশখালী, কুতুবদি, এখানে সব জায়গায় রোহিঙ্গারা কিন্তু বসতি স্থাপন বিস্তৃত হয়ে গেছে এবং তারা আমাদের মধ্যে এমনভাবে মিশে গেছে, তারা তাদের স্বদেশে মিয়ানমারে ফিরে যেতে চাইছে না। জনসংখ্যা সমস্যা আমাদের জাতীয় 1 নম্বর সমস্যা। সেখানে উপরিভাবে যদি রোহিঙ্গা জনগোষ্ঠী এসে যায় তাহলে আমাদের জন্য খুব কষ্টদায়ক হয়। তো সরকার একটি জিনিস এটি অত্যন্ত প্রশংসার দাবি রাখছে যে তাদেরকে কিছু নীতিমালার মধ্যেই
সীমাবদ্ধ রেখেছে রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে। তো যদিও নীতিমালার বাইরেও তারা ছুটি বেরিয়েছে এই সারা জেলায় এবং বাইরেও চট্টগ্রাম জেলায়। তো সেই নিরিখে সরকার যে রোহিঙ্গাদের সঠিক বাংলাদেশে অবস্থান করার অর্থাৎ শরণার্থী হিসেবে অবস্থান করার সংখ্যা নিরূপণ করে আমার মনে হয় যে এটি যখন একটা সঠিক তথ্য পাবে এবং আইন বহির্ভূতভাবে যারা অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে তাদের খুব চিহ্নিত করতে পারবে, তাহলে আমার মনে হয় যে একটা মোটামুটি একটা যদি সঠিক সংখ্যা যদি পাওয়া যায় তাদের অবস্থান এখানকার, তাহলে আন্তর্জাতিকভাবে এবং মিয়ানমার সরকারের সাথে আলোচনা বা আন্তর্জাতিক আলোচনায় সুবিধা হবে। এবং এটি সবচেয়ে আমাদের বড় সমস্যা। এই সময়টা নিরসন করতে গেলে রোহিঙ্গাদের জনসংখ্যা গণনা করা এটা একটি অপরিহার্য কাজ। দৈনিক সমুদ্র বার্তা, বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ 10,000 মেগাওয়াট। রামু উপজেলা পরিষদ নির্বাচন 23 মার্চ, প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু। বায়তুল শরফের মাহফিলে পীর হযরত মোহাম্মদ কুতুবউদ্দিন, যারা আল্লাহকে ভয় করেন তাদের মুক্তি নিশ্চিত। 50 শয্যার উকিয়া হাসপাতালটি এখন পশুদের খামার বাড়ি। দৈনিক রূপসী গ্রাম, পর্যটকের টইটম্বুর বাজার। পেকুয়ায় লবণের দাম কমে যাওয়ায় কৃষকরা হতাশ, অর্থনীতিতে বিপর্যয়ের আশঙ্কা। গুরুত্ব পাচ্ছে আওয়ামী লীগের রূপকল্প ও নির্বাচনী ইশতেহার। দৈনিক আজকের কক্সবাজার, উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণার আগেই টেকনাফে হেভিওয়েট প্রার্থী প্রচারণায় মুখরিত এলাকা। মারমা আদিবাসীদের মাঝে সভ্যতার ছোঁয়া। দৈনিক হিমছড়ি, বহিষ্কার হলেন আলমগীর ফরিদ। বায়তুল শরফের মাহফিলে পীর হযরত মোহাম্মদ কুতুবউদ্দিন, যারা আল্লাহকে ভয় করেন তাদের মুক্তি নিশ্চিত। বিদেশি লবণের প্রবেশ, অতিরিক্ত খরচ ও কম মূল্য। টেকনাফে লবণ চাষে আগ্রহ হারাচ্ছে কৃষকরা। খিজারে হাই স্কুল মাঠে বিশাল মতবিনিময় সভায় এমপি কমল, রামুকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। দৈনিক আমাদের কক্সবাজার, উখিয়া হাসপাতাল, সুইপার মালি দিয়ে চিকিৎসা প্রদান, সরকারি ডাক্তার নেই। জমির দখল ফেলে খাজনা মেটাবেন অর্পিত সম্পত্তির মালিকরা। ঈদগাঁও পুলিশের অভিযানে 24 রোহিঙ্গা আটক। আচ্ছা, আপনি নিজেও উখিয়াতে আপনার আসা যাওয়া আছে, আপনার পদচারণা আছে, উখিয়া ডিগ্রি কলেজের আপনি শিক্ষক। এখানে উখিয়ার হাসপাতাল সম্পর্কে দুই একটি পত্রিকা আমরা দেখতে পাচ্ছি। হাসপাতালের যে করুণ দশা, একেবারে সুইপার মালে দিয়ে চিকিৎসা করার কথা বলা হচ্ছে, সরকারি ডাক্তার নেয়। এবং আরেকটা পত্রিকায় সেখানে গরুর খামারে পরিণত হয়েছে, এই ধরনের একটা তথ্য আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে হাসপাতালে পশুদের খামার বাড়িতে পরিণত হয়েছে। এই বিষয়টা আপনারা কি, আমার ব্যাখ্যা কি ব্যাপারে? আসলে উকিয়া হাসপাতাল নিয়ে অনেক বছর ধরে লেখালেখি চলছে। এখানে কি হাসপাতালের যে একজন টিএইচএফপিউ থাকেন, ইউএইচএফপিউ বলা হয় না, যিনি মানে ডাক্তারদের যে কর্মকর্তা থাকেন, প্রধান কর্মকর্তা, তারপর আরমো আছেন, তারপর বিভিন্ন চিকিৎসকরা আছেন, এদের কি উপস্থিতি ওখানে থাকে না, নাকি ওদের আবাসিক কোনো ব্যবস্থা কি ওখানে নেই, নাকি আবাসিক ব্যবস্থা ওনাদের জন্য আছে? তো পত্র পত্রিকায় আমি সরজমিনে গিয়ে দেখিনি, পত্র পত্রিকায় দেখেছি যে তারা ওখানে ঠিকমতো চিকিৎসা করেন না এবং অব্যবস্থাটা সবচেয়ে বেশি। শুধু আজকের দিনে, অনেক আগে থেকে লেখালেখি। এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, আপনি খেয়াল করলে দেখবেন বছর খানেক আগে, বছর দুয়েক আগে অনেক বিশেষজ্ঞ চিকিৎসকদের ওখানে নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু তারা যোগদান করে বা মাসে একবার বা সপ্তাহে একবার গিয়ে তারা টাউনে চলে আসে, যার ফলে ওখানে দেখবেন আপনি নিয়োগ আছে কিন্তু ওনারা কার্যালয়ে উপস্থিত নেই। তো এই বিষয়টি সিভিল সার্জন মহোদয়, কাজীর গরু কেতাবে আছে গোয়ালে নেই, এই অবস্থা। সিভিল সার্জন মহোদয় যদি এই বিষয়টি খুব কঠিনভাবে দেখেন, তাহলে আমার মনে হয় উখিয়া হাসপাতালে যে অব্যবস্থাপনা, যে অনিয়ম, যে অনুপস্থিতি, সেটি কিন্তু আজকের জন্য অনেক দিন ধরে এই হাসপাতালের বিরুদ্ধে লেখালেখি হচ্ছে। তার আমরা মনে করি এই বয়েস মেরিনা পক্ষ থেকে আমরা আবেদন জানাবো যে এটি যেন অতি সত্ত্বর উখিয়াকে একটি সচল হাসপাতালে এবং নিয়মিত ডাক্তাররা যেন উপস্থিত থাকেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের এবং স্বাস্থ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন নজর দেন। আচ্ছা, এখানে আরেকটা দেখতে পাচ্ছি আমরা, আপনি জানেন আমাদের কক্সবাজারের অন্যতম প্রধান
অর্থ উপার্জনের প্রধান উপাদান, অন্যতম প্রধান উপাদান হচ্ছে লবণ। এবং টেকনাফিও আছে, পেকুয়াতেও আছে, আমাদের মহেশখালীতে আছে, বেশ বিস্তীর্ণ অঞ্চল ব্যাপী আমাদের লবণ চাষ হয়। কিন্তু লবণ চাষিরা একেবারে কৃষকরা হতাশ। এই ধরনের একটা অন্য একটা পত্রিকা আসছে বাইরে থেকে, বিদেশ থেকে লবণ আমদানি করা হচ্ছে, যে কারণে বিদেশি লবণের প্রবেশ, অতিরিক্ত খরচ এবং কম মূল্যে টেকনাফের মানে এই লবণ চাষিদের লবণ ছেড়ে দিতে হচ্ছে। এই বিষয়টাকে আপনি কিভাবে? নীলার দিকে গেলে, ইজ্ঞাও গেলে, মহেশখালী লবণ মাঠে গেলে দেখবেন লবণ চাষিরা লবণগুলো স্তূপ করে করে রেখে দিয়েছে। সাদা জ্যোৎস্নার আলোতে সেগুলো আলোকিত হয়ে চিকচিক করছে। এবং বাংলাদেশের অন্যতম লবণ উৎপাদনের জায়গা হচ্ছে কক্সবাজার। লবণ, মাছ, গাছ, পান এগুলো আমাদের উল্লেখযোগ্য উপাদান। এই যে লবণ শিল্প যেটি, সেটিকে পৃষ্ঠপোষকতাও তেমন নাই বললে চলে। ব্যক্তিগত উদ্যোগে তারা লবণ উৎপাদন করছে, কিন্তু দেখা গেছে যে বিদেশ থেকে লবণ উৎপাদনের প্রয়োজন হয় না। শুধুমাত্র কক্সবাজারের যে লবণ আছে, সেই লবণ দিয়ে বাংলাদেশের লবণ চাহিদা, জনগণের লবণ চাহিদা মেটানো সম্ভব। এবং আপনি আরেকটি জিনিস খেয়াল করবেন, লবণ শিল্পকে বাঁচাবার জন্য বিগত 2-3টি সরকার গেছে, কোন সরকারই পর্যাপ্ত পরিমাণে কোনো উদ্যোগ নেওয়া হয়নি লবণ শিল্পকে বাঁচাবার জন্য। বারে বারে আমরা পেপারে হেডলাইন দেখি যে লবণ শিল্প বিধ্বস্ত হচ্ছে, লবণ শিল্প ধ্বংস হয়ে গেছে। এখন লবণ উৎপাদন হয়েছে, বিদেশ থেকে লবণ আনা কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। এখানে তো আমরা বিভিন্ন যেভাবে তথ্য আছে, বাংলাদেশের যে লবণ উৎপাদন হয় যে পরিমাণ, শুধু দেশের চাহিদা না, এটা বিদেশে রপ্তানি করার এবং মানের দিক দিয়ে অনেক উন্নত মানের। আসলে এটা বিদেশেও রপ্তানি করার একটা উদ্যোগ গ্রহণ করা সরকারের বা যথাযথ কর্তৃপক্ষের এটি প্রয়োজন। এবং রাজনৈতিক, বিশেষ করে কক্সবাজার জেলার রাজনৈতিক দল লবণ শিল্পকে বাঁচাবার জন্য একটি আন্দোলন সংগ্রাম অবশ্যই কর্মসূচি দিলে আমার মনে হয় লবণ শিল্পটাকে আমরা বাঁচাতে পারি। আপনি জানেন আমাদের এখানে অত্যন্ত একটি সংগঠন আছে, প্রতিষ্ঠান আছে, যেটা এখানকার জনদরদি জনগণের কাজ করে যাচ্ছে। একটি ধর্মীয় প্রতিষ্ঠান, যদিও এটাকে বাইতুল শরফ নামে পরিচিতি। এটা ইতিমধ্যেই তাদের চক্ষু হাসপাতাল গঠন করেছে, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছে, এতিমখানা করেছে, বিভিন্ন ধরনের জনহিতকর কার্যক্রমে তাদের অনেক অবদান রয়েছে, বিশেষ করে আমাদের কক্সবাজার জেলায়। তাদেরই একটা বার্ষিক অনুষ্ঠান হয়েছে, সেখানে তাদের প্রধান যে পীর হিসাবে যাকে চিহ্নিত করেছেন তিনি এসেছেন। এই বাইতুল শরফের এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? বাইতুল শরফের কথা বলতে গেলে ওনার যিনি জন হযরত শাহ সুফি মাওলানা আব্দুল জব্বার রহমতুল্লাহি আলাইহিস সালাম, উনি ওনার যে দর্শন, সেই দর্শনটি ছিল জাগতিক এবং আধ্যাত্মিক। দুটোকে যদি সমন্বয় করা না যায়, তাহলে একটা মানুষের জীবনে সুখকর অবস্থা আসতে পারে। সে কারণে তিনি ইসলামের চিন্তা চেতনার পাশাপাশি মহান আল্লাহর ইবাদত বন্দেগীর পাশাপাশি জাগতিক মানুষের সেবা করবার চেষ্টা করছে। এবং সে কারণে দেখা যায় সারা বাংলাদেশ ব্যাপী বলে তিনি মানবতার সেবার জন্য প্রতিষ্ঠান করেছেন। পাশাপাশি অনেক মূল্যবান দিনী প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। ধর্ম এবং মানব সেবা দুটাকে সমন্বয় করা যে দর্শন, এবং আরেকটি দিক আপনি লক্ষ্য করেন, তিনি জন্মগ্রহণ করেছেন লোহাগাড়ার বরহাতিয়া গ্রাম 1933 সাল, এবং তিনি মৃত্যুবরণ করেছেন 1998 সালে। এবং 24টি গ্রন্থ লিখেছেন, তার মধ্যে অনুবাদ আছে, প্রবন্ধ আছে। সবগুলোই কিন্তু অত্যন্ত ইসলামিক যে চিন্তা চেতনা, মহান আল্লাহর এবং রসুলের যে চেতনা, সেই চেতনা দর্শন, সেগুলো তিনি অত্যন্ত নিখাতভাবে, বিশুদ্ধভাবে সেখানে উপস্থাপন করতে পেরেছেন। এবং আপনি আরেকটি জিনিস খেয়াল করবেন যে তিনি তার ছেলেকে তার পরবর্তী প্রতিনিধি নির্বাচন করে কিন্তু চালান।
যেটা আমাদের রাজনীতি সবকিছুতে দেখা যায় যে আমার ছেলে পরবর্তীতে পীর বংশে যেটি হয় তিনি কিন্তু সেটি করে যাননি, এবং তিনি খুব উচ্চশিক্ষিত ছিলেন, উদার মানবতাবাদী ব্যক্তি ছিলেন, এবং গণতন্ত্র এ থেকে প্রমাণিত তিনি একজন গণতান্ত্রিক মানসিকতা সম্পন্ন ব্যক্তি ছিলেন, যে কারণে আজকে অনেক প্রতিষ্ঠান আছে বৌদ্ধ, হিন্দু বা ইসলাম ধর্মাবলম্বীর মধ্যে, কিন্তু বাইতুল শরফ যেভাবে গড়ে উঠছে একদম সাধারণ মানুষ গিয়ে সেখানে সহযোগিতা পায়, এতিমখানায় গেলে পরে অসহায় শিশুটি স্থান পায়। তারপর চোখের জন্য কি পরিমাণ সেটি অসাধারণ একটি বিষয়। এবং স্কুল, যে স্কুল যিনি আমি শ্রদ্ধা করি আমার শিক্ষাগুরু এম সিরাজুল হক সাহেবকে, যিনি নিরন্তর চেষ্টা করে এটিকে খুব প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন। তো হযরত জনাব আব্দুল জব্বার সাহেবের আজকের এই দিনে আমরা স্মরণ করছি, যেগুলো তিনি সূচনা না করলে, প্রতিষ্ঠা না করলে আজকে দুস্থ মানুষগুলো সেখানে সহযোগিতা পেত না। আর যারা আধ্যাত্মিক চেতনায়িত হতে চায় তারা সেই প্রতিষ্ঠানে গিয়ে তারাও উপকৃত হচ্ছিল। দৈনিক বাকখালী, যদি ক্ষমতা থাকতো ভালোবাসার দিনটির জন্য 4টি জিনিস করতাম, বলেছেন শফিক রহমান। বিএনপি থেকে বহিষ্কার হলেন মহেশখালের সাবেক সাংসদ আলমগীর ফরিদ। দৈনিক ইনানি, বিএনপি থেকে আলমগীর ফরিদ বহিষ্কার, রাজনৈতিক অস্থিরতার হুমকির মুখে জাহাজ ভাঙা শিল্প, যারা আল্লাহকে ভয় করেন তাদের মুক্তি নিশ্চিত। দৈনিক সৈকত, নিজের ভাতিজাকে প্রার্থী ঘোষণা, বিএনপি থেকে বহিষ্কার হলেন সাবেক সাংসদ আলমগীর ফরিদ, বিএনপির ভূমিকায় হতাশ শরীফরা। দৈনিক আজকের কক্সবাজার বার্তা, জনবল সংকটে র্যাব, উকিয়ে 50 স্পটে পাহাড় ও মাটি কর্তন চলছে। আচ্ছা, প্রায় প্রত্যেকটি পত্রিকায় একটি প্রধান শিরোনাম দেখতে পাচ্ছে আমাদের একটি অন্যতম প্রধান রাজনৈতিক দল দেশের বিএনপি, আপনি জানেন। আরেকজন সাংসদ আমাদের কক্সবাজার জেলারই মহেশখালী কুতুবদিয়া 2বার তিনি সংসদ নির্বাচিত হয়েছেন সেই বিএনপি রাজনৈতিক দল থেকে, তাকে বহিষ্কার করা হয়েছে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে। এখন উপজেলার নির্বাচনের ঢেউ চলছে চারিদিকে, দেশব্যাপী একটা খুব উৎসবমুখর পরিস্থিতি। তো তাকে বহিষ্কার করা হয়েছে, তিনি একজন প্রার্থীকে সমর্থন করেছেন, হয়তো যে কোনো কারণে হোক। আমাদের উপজেলা নির্বাচনগুলো আপনি তো জানেন, এটা স্থানীয় সরকার পদ্ধতির নির্বাচনগুলো হয় অরাজনৈতিকভাবে, নির্দলীয়ভাবে। তো সেক্ষেত্রে নির্দলীয় ভিত্তিতে যে নির্বাচন হচ্ছে, সেখানে ব্যক্তিগতভাবে আমি যে কাউকে সমর্থন করতে পারি, এক্ষেত্রে এই বিষয়টাকে ওনাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের, অর্থাৎ সমর্থন করার কারণে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করা হয়েছে বলা হচ্ছে। এই বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এটা শুধুমাত্র আমি বিএনপির কথা বলছি না, এটা অন্যতম প্রধান দল আওয়ামী লীগের মধ্যেও এই সমস্যা আমরা বিভিন্ন পত্রপত্রিকা দেখেছি, যেটা সরকারের দল। এই বিষয়গুলোকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? কক্সবাজার জেলা বিএনপির উনি একজন নীতি নির্ধারক, 2বার সাংসদ ছিলেন, খুব উঁচু মাপের জনপ্রতিনিধি ছিলেন। তো যেহেতু উপজেলা নির্বাচনটি দলীয় নয়, এখানে একাধিক প্রার্থী থাকা এবং সমর্থন দেওয়া এটা একটি স্বাভাবিক বিষয়। তো আমার মনে হয়েছে লঘু পাপে গুরু শাস্তি, গুরুদণ্ড দেওয়া হয়েছে। তো তিনি জেলার বলা যায় একজন প্রথম সারির নেতা, ওনাকে বহিষ্কার করার আগে অনেক কিছু ব্যবস্থা গ্রহণ করা যেত। তবুও দলীয় বিষয় যেহেতু করেছেন, এটি তারাই জানেন যে হয়তো বিএনপি নীতি নির্ধারক এটা বোঝেন যে কি করলে কি হবে। তবে আমার মনে হয় যে সবাইকে আত্মপক্ষ সমর্থন করার একটি সুযোগ দেওয়া দরকার। আচ্ছা, এখানে বিদ্যুৎ উৎপাদনের 10,000 মেগাওয়াট, আমরা এতদিন আমাদের জেলায় বলছে দেশব্যাপী 7,000 মেগাওয়াট পর্যন্ত চাহিদা আছে। এখন 10,000 মেগাওয়াট উত্তীর্ণ হওয়ার একটা তথ্য আমরা পত্রপত্রিকাতে দেখতে পাচ্ছি। এটা আমাদের শুধুমাত্র কক্সবাজার জানা, সমগ্র দেশের জন্য একটা ইতিবাচক সংবাদ। আপনি কি মনে করছেন এই বিষয়টা? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন যে প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছিয়ে দেবে, এবং আমরা জানি বিগত সরকারের আওয়ামী লীগের বিদ্যুৎ অবস্থার উন্নতি হয়েছে।
অনেক উন্নতি হচ্ছে, বেশ ইয়ে কমেছে, লোডশেডিং অনেক কমে গেছে। এখন কিন্তু 10,000 মেগাওয়াট হয়েছে, যে আমরা বিদ্যুৎ বিভ্রাট যেটি হয় সেটি খুব কম, দৈনিক একবার হয় বা হয় না এরকম। এবং একটি দেশের উন্নয়নের মূল চাবিকাঠি কিন্তু বিদ্যুৎ শক্তি। বিদ্যুৎ শক্তিটা যত আমরা স্বাভাবিকভাবে কাজে লাগাতে পারবো ততই দেশের উন্নয়ন হবে। ডিজিটাল বাংলাদেশ নির্মাণ বলেন, দেশের রাস্তাঘাট নির্মাণ বলেন, দেশের প্রযুক্তিগত বিষয় বলেন, সব কিছুই কিন্তু বিদ্যুতের উপর নির্ভর করে। এই দেশকে যদি মধ্যম আয়ের দেশে পরিণত করতে হয় তাহলে বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন করা সবচেয়ে জরুরি। আমার মনে হয় সরকার সবচেয়ে বেশি যেটি প্রায়োরিটি দিচ্ছে সেটা হচ্ছে বিদ্যুৎ উৎপাদন। তো আমার মনে হয় সেটি ধীরে ধীরে এগিয়ে চলছে, যার বদলতে আমরা দেখছি যে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ আমরা পেতে শুরু করছি। আগামী দিনে হয়তো আমরা আরো বেশি পেতে পারি। তো বিদ্যুৎ, আমাদের যে বিদ্যুতের অবস্থার কারণে আমরা একটা সংকটের মধ্যে ছিলাম। তো আমরা মনে করি সংকট ধীরে ধীরে আমরা কাটিয়ে ওঠার শুরু করেছি। এই জন্য এটি আমার মনে হয় সরকারের একটি অত্যন্ত প্রশংসাযোগ্য পদক্ষেপ। তো ধন্যবাদ অধ্যাপক অজিত দাস, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আপনাকে, এবং ধন্যবাদ জানাচ্ছি ভয়েস মেরিনা শুধু দর্শক মণ্ডলী। অতিথি যেভাবে বলছিলেন, বিদ্যুতের আলোয় উদ্ভাসিত হোক, শুধু বিদ্যুৎ নয়, জ্ঞান, প্রযুক্তি এবং ভালোবাসার আলোয় আমরা যাতে আমাদের দেশ, আমাদের জাতি, আমাদের আগামী প্রজন্ম যাতে উদ্ভাসিত হয়ে উঠুক, এই দেশকে এগিয়ে নিয়ে যাক, আরো উন্নততর অবস্থানে পৌঁছে যাক, সে কামনা করছি। আপনারা যারা ভয়েস মেরিনার আজকের অনুষ্ঠান দেখছেন, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য লগ ইন করুন www.voicemarina.com। আপনাদের সাথে আবার দেখা হবে আগামীকাল একই সময়ে নতুন কোনো সংবাদ নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, নিরাপদ থাকুন। সকলকেই ধন্যবাদ।